আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদ আছেন। কথা বলছি বাংলাদেশের অন্যতম একজন, এদেরকে বিশিষ্ট ব্যক্তি বলবো বা নিকৃষ্ট ব্যক্তি বলবো, এর কোনোটাই আসলে এদের বলা যায় না। একেবারে নিকৃষ্ট ব্যক্তিও বলা যাচ্ছে না, একেবারে বিশিষ্ট ব্যক্তিও বলা যাচ্ছে না। শাহরিয়ার কবির প্রবীণ একজন মানুষ, হয়তো প্রবীণ হয়ে গেছে 15 বছর আগে, 25 বছর আগে যারা দেখেছিলেন তখন তিনি এত বৃদ্ধ ছিলেন না। তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার এই গ্রেপ্তার হওয়া ছিল খুবই যথার্থ এবং তাকে একটা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেটার প্রাসঙ্গিকতা নিয়ে হয়তো তাৎক্ষণিক সমালোচনা হতে পারে, কিন্তু এই ব্যক্তি একটা হত্যাকাণ্ড করেছে বা একটা হত্যাকাণ্ডের জন্য দায়ী এটা বলা যাবে না। তিনি হচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক বিচ্ছেদ বা রাজনীতির যে হিংসাত্মক রূপ এবং বাংলাদেশকে যে দ্বিখণ্ডিত করে ফেলানো, বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা ঐতিহ্য সব কিছুকে দ্বিখণ্ডিত করে ফেলানো একটা নিকৃষ্ট মানুষ। এবং তার বিভিন্ন সময়ের পরামর্শ কর্মকাণ্ড এটা এক ধরনের পয়জন হিসেবে কাজ করেছে ক্ষমতাসীনদের, বিগত ক্ষমতাসীন সরকারের। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং তারও আগে তিনি কিন্তু সাংবাদিক এবং তারও আগে তিনি কিন্তু বুদ্ধিজীবী পরিবারের সন্তান। তার ভাই শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী এই পরিবারের সন্তান। কিন্তু খুবই দুঃখ হয় যে তার মেধা নিয়ে, তার ভাবনা নিয়ে সবার কিন্তু সমালোচনা নাই। তিনি দুর্নীতি করেছেন বা তার মাথায় বাড়ি দিয়েছেন এরকম ধরনের কোনো সমালোচনা নাই, কিন্তু তিনি যা করেছেন তা হলো তথ্য দিয়ে, তা হলো মিথ্যা বয়ান তৈরি করে একটা জাতিকে কিভাবে দ্বিখণ্ডিত করা যায় উনি করেছেন। ওনার মুখে জামাত বিএনপি পাকিস্তান, জামাত বিএনপি পাকিস্তান এই তিনটি শব্দ ছাড়া কোনো শব্দ ছিল না। আপনারা যদি এই শাহরিয়ার কবিরের 1 মিনিটের আলোচনা শোনেন, কোনো কোনো ক্ষেত্রে যদি 30 সেকেন্ডের আলোচনা শোনেন, বিভিন্ন টক শোতে তো উনি নিয়মিত সরব থাকতেন, তো বিভিন্ন আলোচনার সভা উনি সব উপস্থিত থাকতেন, বিশেষ করে তাদের আয়োজিত যে প্রোগ্রামগুলোতে। সেখানে উনি 30 সেকেন্ড কথা বললে 30 সেকেন্ড কথা বলার সুযোগ পেলে তিনি জামাত বিএনপি পাকিস্তান। তার একটাই ক্ষোভ যে বিএনপি যদি কোনো ভালো পদ্ধতিতে ভালোভাবে নির্বাচিত হয়ে যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ হবে পাকিস্তান। জামাত যদি বিএনপির সাথে বা কারো সাথে যদি ক্ষমতায় অংশীদার হয় তাহলেও বাংলাদেশ হবে পাকিস্তান। এবং তার কাছে পাকিস্তান হলো একটা জাহান্নাম বা দোজখ, বা পাকিস্তান হলো পৃথিবীর নিকৃষ্টতম একটা দেশ। কেন? পাকিস্তানি শাসকরা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে, নির্যাতন করেছে, লক্ষ মানুষকে হত্যা করেছে এবং তার বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীন হয়েছে। এই স্বাধীনতায় হয়তো বহু মানুষ, বিশেষ করে যাদেরকে বলার চেষ্টা করে জামাত, স্বাধীনতায় বিরোধিতা করেছে, সুস্পষ্টভাবে বিরোধিতা করেছে এবং তারা যে লুকিয়ে চুকিয়ে বিরোধিতা করেছে তা না, এখনও তারা তাদের বিরোধিতা করেছে এই কথাটি অস্বীকার করে না। তো টোটালি একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, পলিটিক্যাল ডিসিশন তারা এটা করেছে এবং তারা ভুল করেছে। তারা ভুল স্বীকার করুক আর না করুক, তারা ভুল করেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ঘটনাটা ঘটেছে আজ থেকে 53 বছর আগে। শাহরিয়ার কবির যেদিন থেকে বাংলাদেশ এবং পাকিস্তান এবং বাংলাদেশের শত্রু পাকিস্তান জামাত এবং বিএনপি নিয়ে সরব মাঠে, সেই সময়টা বিবেচনা করলেও 30 বছরের কম না। 30 বছর ব্যাপিয়া কেউ, সারা জীবন ব্যাপিয়া কেউ আপনার শত্রু থাকতে পারে না, বা সারা জীবন ব্যাপিয়া কেউ আপনার বন্ধু থাকতে পারে না। এই প্রবীণ, এটা কি বলবো, এটা মস্তিষ্ক বিকৃত ছাড়া এটা সম্ভব না। এরা বারংবার স্টিল এখনো বলার চেষ্টা করে বাংলাদেশে যারা স্বাধীনতা চায়নি তারা পাকিস্তান হতে চায়। আচ্ছা বলেন, পাকিস্তান কেন হতে চাই? মানে উনি বলতে চেষ্টা করেন যে যারা ধর্ম ভীরু বা যারা টুপি আছে, দাঁড়িয়ে আছে,
হ্যাঁ, নামাজ পড়ে, এবং এদেরকে শেষের দিকে এদেরকে মানে জঙ্গি বলা হতো, একদম স্ট্রেট উনি জঙ্গি বলেছেন। আচ্ছা বলুন, যে পাকিস্তান কি মানে এই ইসলাম ধর্মের মানে সূতিকাগার? পাকিস্তান কি সূতিকাগার? পাকিস্তানের সব মানুষ কি ধর্মভীরু? পাকিস্তানে কি সিনেমা হল নাই, পতিতালয় নাই? পাকিস্তানে কি নষ্ট মানুষ নাই? পাকিস্তানে কি রাজনীতি বিভিন্ন দল নাই, হানাহানি নাই? পাকিস্তানে আর্মি কি একেবারে সুবোধ? নো। পৃথিবীর কোনো রাষ্ট্র, অন্য অন্য রাষ্ট্রের যে ধরনের চেহারা, পাকিস্তানের চেহারা একই। ইন্ডিয়াতে নাই? ইন্ডিয়ার বিজেপি কি? বিজেপি কি পাকিস্তানের বা বাংলাদেশের জামাত ইসলামের থেকে খুবই ভালো ক্যারেক্টারের কোনো দল? না তো। তারা কি সমানে ইন্ডিয়াতে মসজিদ ভাঙেনি? তারা কি মুসলিম ফ্যামিলি পরিবারের সদস্যগুলোদেরকে গোমাংস ভক্ষণ করার জন্য পিটিয়ে হত্যা করেনি, পুড়িয়ে মারেনি? তারা কি জয় শ্রীরাম বলার জন্য এদেরকে পিটায়নি? এবং অনেক এলাকায় মুসলমানরা ইন্ডিয়াতে স্বাভাবিক চলাচল করতে পারে না। আমাদের আলোচনার বিষয় হলো সেটা না। পৃথিবীর সব দেশেই, বিশেষ করে যেখানে একাধিক সম্প্রদায়ের লোক বাস করে, তাদের মধ্যে বিভিন্ন সময় হানাহানি, উগ্রতা, হিংস্রতা অস্বাভাবিক ঘটনা নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রীয়ভাবে এগুলোকে মদত দেওয়া হয় কিনা, রাষ্ট্রীয়ভাবে এগুলোর মানে লাগাম টানা হয় কিনা, আর যুগ যুগ ধরে বছরের পর বছর একই ধরনের ক্যারেক্টার মানুষ বহন করে কিনা। ওনারা তো লেখক, শাহরিয়ার কবির তো লেখক, শাহরিয়ার কবির তো সাংবাদিক। ওনার চোখে কি সারা পৃথিবীর কোনো পরিবর্তনই হয় ধরা পড়ে না? পাকিস্তান কি সেই আগের যারা তার বন্ধুরা, অর্থাৎ শাহরিয়ার কবিরের যখন ইয়াং ছিল, যখন সে বলা হয় যে পাকিস্তান আর্মির মুরগি সাপ্লাই দিত, সেই বয়সের যে আর্মি জেনারেল, সেই বয়সের যে আওয়ামী লীগের পাকিস্তানের নেতারা, আজও কি তারা খুব ক্ষমতাশালী, ক্ষমতাবান? আজও কি শাহরিয়ার কবিরের মাসলে খুব ক্ষমতা আছে? আজও কি সে পেটের মেরে কোনো সেনা ছাউনিতে মুরগি নিয়ে যেতে পারবেন? পারবেন না তো। তার সেই এনার্জি নাই তো। তো টোটাল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। শাহরিয়ার কবিরের নাতি ছেলের বয়সের সমান ছেলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাংলাদেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র, এবং তারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। ঠিক একই ঘটনা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে। পাকিস্তানের শাহরিয়ার কবিরের যারা বন্ধু বা শত্রু ছিল, তারা কি এখনো আছে? তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা এখন পাকিস্তান রাষ্ট্র পরিচালনা করছে, বা তারা পৃথিবীর বহু দেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেই পাকিস্তান তো এখন নাই, সেই বাংলাদেশও এখন নাই, সেই ভারতও এখন নাই। ওনারা ভুলে যায় কেন? ওনারা বাংলাদেশকে পিছনের গিয়ারে নিয়ে যায়, পিছনের গিয়ারে নিয়ে। ওনাদের স্মৃতি ওই যে দগদগের স্মৃতি, সেই দগদগের স্মৃতি ওনারা বলতে পারেন। ওরা পিছনে টানা মানুষ, ওনার সামনে আসা মানুষ না। ঠিক এই পিছনে টানা মানুষগুলো তারা বাংলাদেশের এই নতুন প্রজন্ম, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে হিংসার মধ্যে টেনে নিয়ে এসছে, এবং তাদের কুযুক্তি, তাদের অযুক্তি এবং তাদের যে হিংস্রতা, বর্বরতা, এবং তাদের যে ইসলাম বিদ্বেষী, আসলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে ধর্মের ব্যাপারে এদের খুব চুলকানি আছে, ভয়াবহ চুলকানি। মানে ধর্মকে এরা, মানে এদের প্রথম টার্গেট হলো ধর্ম, এদের প্রতিদ্বন্দ্বী। আপনি মুসলমান হন, খ্রিস্টান হন, হিন্দু হন, আপনার স্বাভাবিক ধর্ম আপনি পালন করবেন। আপনার কাছে কেন মনে হবে হিন্দু ধর্ম আপনার শত্রু? কেন মনে হবে খ্রিস্টান ধর্ম আপনার শত্রু? খ্রিস্টান ধর্ম অনুসারীরা, হিন্দু ধর্ম অনুসারীরা বা ইসলাম ধর্ম অনুসারী বা অন্য কোনো ধর্ম অনুসারী আপনার শত্রু? আপনাকে তাকে আঘাত করতে হবে, তাকে মারতে হবে, কেন মনে হয়? সেই শাহরিয়ার কবির ওয়ান অফ পার্সন, মানে একমাত্র ব্যক্তি যে সব থেকে বেশি সাউন্ডেড ছিল ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ প্রচারণায়, এবং একই সাথে সে বিএনপি, জামাত, অর্থাৎ রাষ্ট্রীয় পলিটিক্যাল যে স্বাভাবিক ফিগারগুলো, স্বাভাবিক সংগঠনগুলো, সেই সংগঠনগুলোকে তারা চিত্রায়িত করেছে, ধর্মের বিপরীতে দাঁড় করিয়েছে। অর্থাৎ এই শাহরিয়ার কবির যে অপূরণীয় ক্ষতি করেছে এই রাষ্ট্রের, এবং তারই ফলশ্রুতিতে এবং তারই ফলশ্রুতিতে তৈরি হয়েছে বাংলাদেশে স্বৈর সরকারগুলো। শেখ হাসিনা সরকার তার চিন্তারই প্রসবিত, পুঞ্জীবিত একটা পিলার, এবং সেই পিলার কাউকে কোনোরূপ সাইড দেয়নি। একদিকে স্বৈরাচার, আরেকদিকে গণহত্যাকারী, আরেকদিকে মানবতা বিরোধী অপরাধী, একদিকে বাংলাদেশের হত্যাকর্তা হিসাবে, এবং বাংলাদেশটা তার নিজের মালিকানা হিসাবে
ঘোষণা করে দিয়েছিলেন। তার বাবার দেশ, এই দেশ তার। এই কথার অর্থই হলো যে তিনি একটা রাজতন্ত্র স্বপ্ন দেখতেন বা রাজতন্ত্র উপভোগ করতেন। শাহরিয়ার কবির কখনো এর প্রতিবাদ করেছে? বাংলাদেশে যে এতগুলো নির্বাচন নিষ্ঠুরভাবে হলো, চুরি করে হলো, মেরে হলো, কেটে হলো, কোনোদিন প্রতিবাদ করেছে? তার ইচ্ছা আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, মানুষকে কেটে হোক, মেরে হোক, ছাত্রদের হত্যা করে হোক, বিএনপিকে হত্যা করে হোক, জামাতকে হত্যা করে হোক, তাদের ক্ষমতায় থাকতে হবে। তাদের এই ক্ষমতায় থাকাটাই হলো তাদের ধর্ম। আর এর বাইরে যারা নামাজ কালাম পড়ে, যারা জামাত করে বা যারা বিএনপি করে বা আওয়ামী লীগের বাইরে যারা করে, এরা হলো সব নষ্ট মানুষ। এই শাহরিয়ার কবির তার নানা কথায়, নানা বিশ্লেষণে, নানা টকশোতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই কথাগুলো দীর্ঘদিন ধরে করে আসতেছে এবং যা এই রাষ্ট্রকে বিপদে ফেলেছে। ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে বিপদে ফেলেছে, শেখ হাসিনার দলকে বিপদে ফেলেছে এবং আওয়ামী লীগকে ভালোবাসে যে অগণিত মানুষ, বহু মানুষ আছে আওয়ামী লীগকে পছন্দ করে, আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সংগঠিত করা, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ যে দলের নেতৃত্বে হয়েছিল সেই দলকে হৃদয় দিয়ে ভালোবাসে। এই শাহরিয়ার কবিরা তাদের সেই ভালোবাসাটাকে ক্ষতবিক্ষত করেছে। এই দলটাকে তারা মানবতা বিরোধী অপরাধের দিকে ধাবিত করেছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। শাহরিয়ার কবিরের সব থেকে বড় একটা অপরাধ আপনাদের হয়তো অনেকেরই জানা আছে। 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিতে হলো, গণভোটের মাধ্যমে নির্বাচনে আওয়ামী লীগ বিতাড়িত হলো, তার আগে আওয়ামী লীগ রাষ্ট্র 5 বছর চালানোর সুযোগ পেয়েছিল এবং নানা ধরনের অপরাধ তারা করেছিল। তারই ফলশ্রুতিতে বহু মানুষ বিক্ষুব্ধ ছিল এবং নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়। সঙ্গত কারণে বাংলাদেশে যে ট্রেন নির্বাচনে পরাজিত হলেই পরাজিতরা নানাভাবে নিগ্রহের শিকার হয়। রাজনৈতিকভাবে তারা যে অপরাধগুলো আগে করেছে, যারা জিতে আসে তারা সেই অপরাধের বিচার নিজ হাতে তুলে নেয়। সমস্ত কারণ নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হয়েছে এবং বাংলাদেশ থেকে বহু হিন্দু যারা এখানে আওয়ামী লীগের রাজনীতি করতো, আওয়ামী লীগের রাজনীতির সম্পৃক্ত ছিল, তাদেরও পালিয়ে যেতে হয়েছে। গিয়েছে তারা ইন্ডিয়াতে, তাদের আত্মীয়স্বজন আছে, সেখানে গিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে অন্য এলাকায় শিফট হয়েছে, পালিয়েছে, আত্মগোপন করেছে। ঢাকা শহরে অনেকে গ্রাম থেকে চলে আসছে। ইট ইজ দ্য ট্রেন্ড। কিন্তু শাহরিয়ার কবির চট করে ইন্ডিয়াতে ঢুকে সেখানে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং হিন্দু লোকজন, হিন্দু ধর্মাবলম্বী লোকজন সেখানে গিয়ে জড়ো হয়। সেখানে গিয়ে তারা বাংলাদেশ বিরোধী স্লোগান দেয়, সেখানে গিয়ে তারা তৎকালীন বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয় এবং সেটা ক্যাম্পেইন করে এই শাহরিয়ার কবি। সেখানে এসে মিটিংয়ে, মিছিলে অংশগ্রহণ করে এবং তার কিছু ফুটেজ উনি ধারণ করে বাংলাদেশে আসে এবং বাংলাদেশ সরকার, বিএনপি সরকার তখন তাকে গ্রেপ্তার করে এবং তার উদ্দেশ্যই ছিল যে এটাকে আরো উস্কানি দিয়ে বড় করা এবং বিজয়ী বিএনপি সরকারকে নাস্তানাবুদ করা। বলুন, একটা দেশের একটা বিবেকবান মানুষের এটা কোনো কাজ কর্ম হতে পারে? এটা কোনো ভালো কাজ? কোনো দেশের অভ্যন্তরে নানা ধরনের অসন্তোষ তৈরি হলে দেশের বিবেকবান মানুষ সেটাকে প্রশমিত করার জন্য যতগুলো ভালো উপায় আছে সবগুলো উপায় ব্যবহার করার জন্য রাষ্ট্রকে সহযোগিতা করবে, সরকারকে সহযোগিতা করবে। এটাই হলো দেশের বিজ্ঞ, অভিজ্ঞ এবং সুশীল মানুষদের প্রধানত কাজ এবং দেশ তাদের থেকে এই সার্ভিসটাই আশা করে। দেশ কোনোভাবেই আশা করে না এরা সমাজে, তারুণ্যের মধ্যে, সরকারের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের রেখা আরো বড় করবে। এরা কেউই কামনা করে না। অথচ এই শাহরিয়ার কবির তার জন্য মূল বিজনেসই ছিল এটা এবং সে এটা তার কর্মসংস্থানের উপায় হিসাবে বেছে নিয়েছিল। আজকে হয়তো তার বয়স অনেক বেশি, তিনি অসুস্থ, অনেকেরই খারাপ লাগবে। বৃদ্ধ বয়সে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি কি হত্যাকাণ্ডের মতো জঘন্য কাজগুলো করতে পারেন? এই নিয়ে প্রশ্ন তৈরি হবে। বিশেষ করে যারা শাহরিয়ার কবিরকে চেনেন না, জানেন না, এই ভাবনা খুবই স্বাভাবিক। কিন্তু শাহরিয়ার কবির নিজে তো জানেন তিনি সমাজের জন্য কতটা নষ্টের কীট হিসাবে নিজেকে দিনের পর দিন প্রতিষ্ঠিত করেছেন, মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এবং একজন প্রচণ্ডভাবে ধর্মবিদ্বেষী মানুষ এবং ধর্মকে গালাগাল করা যায় এরকম সেন্টিমেন্ট গ্রো করার জন্য বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করা মানুষ। সম্মানিত বন্ধুরা, আশা করি যারা অপকর্মের সঙ্গে
গোটা জীবনকে বা শেষ জীবনকে ইনভেস্ট করেছে, তাদের শুভবুদ্ধি উদয় হবে, তারা আর কেউই শাহরিয়ার কবিরের মতো হয়ে উঠবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।